এর আগের দিন আমরা আলোচনা করেছি প্রথম অধ্যায়ের নদী। নদী কি, নদীর ক্ষয়কার্য, সঞ্চয় কার্য, এগুলো। আজকে আমরা জানব হিমবাহ। হিমবাহ জিনিসটা কি সেটা আমাকে জানতে হবে। হিমবাহ শব্দটি একটি ল্যাটিন শব্দ, গ্লেসিয়ার। গ্লেসিয়ার কথার অর্থ হচ্ছে হিমবাহ। দেখো, হিম আর বাহ এই দুটো মিলিয়ে কিন্তু হিমবাহ। আমরা জানি হিম কথার অর্থ কি, বরফ, আর বাহ কথার অর্থ প্রবাহ। এই দুটো মিলে কি হচ্ছে আমার হিমবাহ। সোজা কথায় বলতে পারি আমি, দেখো, কোনো বিশাল আকৃতির বরফের টুকরো যখন কোনো খাদ বরাবর ভূপৃষ্ঠের ওপর থেকে নিচের দিকে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে খুব ধীরে ধীরে নেমে আসে, তখন আমরা তাকে কি বলতে পারি, হিমবাহ বলতে পারি। এবার আমরা জানবো হিমবাহের শ্রেণী বিভাগ, মানে হিমবাহকে কটি ভাগে ভাগ করা যায়। হিমবাহ বিশারদ অ্যালমেন এই হিমবাহকে তিনি তিনটি শ্রেণীতে ভাগ করেছেন। ফার্স্ট আমরা বলতে পারি মহাদেশীয় হিমবাহ, সেকেন্ড পার্বত্য বা উপত্যকার হিমবাহ, তারপর হলো পাদদেশীয় হিমবাহ। এবার আমার জানতে হবে মহাদেশীয় হিমবাহটা কি। যখন মহাদেশ জোড়া উচ্চ অক্ষাংশে কোনো একটা মহাদেশ জোড়া বিশাল এলাকা জুড়ে কোনো হিমবাহ অবস্থান করবে, সেটাকে আমরা বলতে পারি মহাদেশীয় হিমবাহ। বর্তমানে সুমেরু আর কুমেরু লাগোয়া যে অঞ্চলগুলো আছে সেগুলিতে এই মহাদেশীয় হিমবাহ লক্ষ্য করা যায়। কিন্তু দেখো, প্রায় 30 লক্ষ বছর আগে যে প্লিস্টোসিন যুগ ছিল, তখন কিন্তু মানে অনেকটা স্থান বা মহাদেশের অনেকটা বিশালটা এলাকা জুড়ে ছিল এই মহাদেশীয় হিমবাহ। এই মহাদেশীয় হিমবাহ থেকে কি আমাদের কি সৃষ্টি হয়, হিমশৈলের সৃষ্টি হয়। এবার হিমশৈলটা কি সেটা আমরা পরে জানবো। এবার এই মহাদেশীয় হিমবাহের একটি উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে ল্যাম্বার্ট, আন্টার্কটিকার ল্যাম্বার্ট হিমবাহ। ঠিক আছে, নেক্সট দেখো পার্বত্য বা উপত্যকা হিমবাহটা কি। দেখো, উচ্চ পার্বত্য অঞ্চলে অনেক সময় কি হয়, তুষার জমে সেটা কঠিন বরফে পরিণত হয়ে যায়। আর সেই বরফের টুকরো যখন কোনো পর্বতের গা বেয়ে ধীরে ধীরে উপর থেকে নিচের দিকে নেমে আসে, তখন তাকে আমরা বলতে পারি পার্বত্য বা উপত্যকা হিমবাহ। আর এই দেখো, পার্বত্য বা এই উপত্যকা হিমবাহতে কি দেখা যায়, বার্টসুন্ড, ক্রেভার্স এই নিদর্শনগুলো লক্ষ্য করা যায়। নেক্সট আমরা চলে যাব পাদদেশীয় হিমবাহ কি। পাদদেশীয় বোঝাই যাচ্ছে, ধরো এটা যদি আমার পর্বত হয়, তার এই পর্বতের কি নিচে যেখানে গিয়ে পর্বতটা শেষ হয়ে যাবে, সেই জায়গায় যদি কোনো কি হিমবাহ লক্ষ্য করা যায়, সেটাকে আমরা কি বলতে পারি, বা পর্বতের পাদদেশে যেখানে হিমবাহ প্রবাহিত হয় সেটাকে আমরা বলতে পারি পাদদেশীয় হিমবাহ। পাদদেশীয় হিমবাহের উল্লেখযোগ্য যে উদাহরণটা আছে সেটা হচ্ছে আলাস্কার ম্যালাস্পিনা। এখন আমরা জানবো হিমরেখা কি, হিমশৈল কি, আর হচ্ছে বার্টসুন্ড। এই ব্যাপারগুলো একে একে আমরা জানবো। দেখো, ফার্স্ট হিমরেখা কি, বোঝা যাচ্ছে একটা রেখা। হিমরেখা হলো এমন এক কাল্পনিক রেখা যার উপরে কি হবে, বরফ সবসময় জমে থাকবে। ঠিক আছে, যার উপরে বরফ সবসময় জমে থাকবে। আর যে সীমারেখার নিচে বরফ গলে কি হবে, জলে পরিণত হবে। তাহলে আমরা কি বলতে পারি, যে রেখার উপরে বরফ কখনো গলবে না, মানে বরফ সবসময় বরফেই থাকবে, আর যে সীমারেখার নিচে বরফ গলে কি জলে পরিণত হবে, তাকে আমরা বলি হিমরেখা। গ্রীষ্মকালে কি হয়, দেখো এই হিমরেখার উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে, মানে যত গ্রীষ্মকাল তত হিমরেখাটার অবস্থান আমার উপরের দিকে উঠতে থাকবে। ঠিক আছে, মানে বাড়তে থাকবে মানটা। আর যখন আমার শীতকাল, তখন হিমরেখাটা আমার ক্রমশ কি হবে, নিচের দিকে অবস্থান করবে। এই জন্য আমরা কি দেখতে পারি যে নিরক্ষীয় অঞ্চলে হিমরেখার যে মানে অবস্থানটা আছে সেটা অনেকটা উঁচুতে, 4600 কিমির মোটামুটি উঁচুতে অবস্থান করে। কিন্তু আমরা দেখতে পারি যে মানে যেই জায়গাগুলো বেশি শীতল, সেখানে এই হিমরেখাটা মোটামুটি সমুদ্র তলে অবস্থান করে। ঠিক আছে, তাহলে গেল আমার হিমরেখা। এখন আমরা জানবো হিমশৈল কি। আমরা জানি হিম মানে বরফ আর শৈল মানে পাহাড়। তাহলে এটার থেকে বোঝা যাচ্ছে যে হিমশৈল কথার যে অর্থ কোনো বরফের পাহাড়। দেখো, অনেক সময় কি হয়, মহাদেশীয় হিমবাহ থেকে কোনো বিশাল আকৃতির বরফের খণ্ড বা টুকরো আলাদা হয়ে গিয়ে সেটা কি করে, মাঝ সমুদ্রে ভাসতে থাকে। ঠিক আছে, সমুদ্রের মাঝে ভাসতে থাকে। আর
সেটা যে ভাসে সেটার পরিমাণটা কেমন হয়, মানে সেটার মোটামুটি 10 ভাগের 1 ভাগ থাকবে জলের উপরে, আর বাকি সম্পূর্ণটা থাকবে কোথায়, জলের নিচে। এই দেখো, এই বাকি টোটাল 9 ভাগটা থাকবে আমার জলের নিচে বরফ টুকরোর, আর একটা অংশ থাকবে আমার জলের ওপরে। এই যে টুকরোগুলো, বিশাল আকৃতির বরফের যে টুকরো, সেগুলোকে আমি বলতে পারি কি, হিমশৈল। টাইটানিক জাহাজ শুনেছো, এই যে জাহাজ ডুবিটা হয়েছিল কেন, কারণ এই সমুদ্রে যখন জাহাজটা যাচ্ছিল তখন এইরকম হিমশৈলের আঘাতে সেই জাহাজটাতে কি এই দুর্ঘটনা ঘটেছিল। হিমশৈলগুলি কি প্রচণ্ড মানে বড় বড় প্রস্তরখণ্ডের আকার অবস্থান করে, আর হিমশৈলগুলো যখন গলে যায় তখন মাঝখানে কি হয়, নুড়ি বালি কাকড় এগুলো জমে কি হয়, অনেক সময় মগ্ন চড়া সৃষ্টি করে, গ্র্যান্ড ব্যাঙ্ক। ঠিক আছে, নেক্সট আমরা জানবো বার্গসুন্ড। বার্গসুন্ড জানবো। দেখো বার্গসুন্ড জিনিসটা কি, বার্গসুন্ড হচ্ছে একটা ফাঁক বা ফাটল। সহজ কথায় অনেক সময় দেখা যায় কি, মানে কোনো পর্বতের উপর দিয়ে হিমবাহ প্রবাহিত হচ্ছে, পর্বতগাত্রের উপর দিয়ে কোনো হিমবাহ প্রবাহিত হচ্ছে, তখন এই পর্বতগাত্রের টান আর এই যে হিমবাহ প্রবাহিত হচ্ছে, এই দুইয়ের মধ্যে পরস্পর যে টান সৃষ্টি হয়, এই টানের ফলে কি হয়, এই মাঝখান বরাবর একটা ছোট্ট ফাঁকের সৃষ্টি হয়ে যায়। ঠিক আছে, এই ফাঁকটাকে বলতে পারি আমরা কি, বার্গসুন্ড। তাহলে পর্বতগাত্র আর হিমবাহ প্রবাহের পথে প্রবল রাশির টানে, মানে পর্বতগাত্র আর হিমবাহের মধ্যে প্রবল টানে বলতে পারো, তাদের মধ্যে একটা কি হয়ে যায়, ফাঁকের সৃষ্টি হয়। এই ফাঁকটাকে আমরা বলতে পারি কি, বার্গসুন্ড। দেখো এবার আমরা জানবো ক্রেভাস কি। ঠিক আছে, এখন আমরা জানলাম বার্গসুন্ড ব্যাপারটা কি, বার্গসুন্ড হচ্ছে একটা ফাঁক। এবার আমরা জানবো ক্রেভাসটা কি। যখন হিমবাহ পর্বতগাত্রের মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন হঠাৎ করে কি হয়, এই যে পর্বতগাত্র আর হিমবাহের দুটোর মানে প্রবাহ পথে হঠাৎ করে ঢালের পরিবর্তন হয়ে যায়, আর যখনই ঢালের পরিবর্তন হয়ে যায় তখনই কি হয়, কোনো কোনো অংশে কি হয়, মানে ফাটলের সৃষ্টি হয়। এই যে ফাটল সেটা হচ্ছে ক্রেভাস। দেখো আমি বলতে পারি যে আমাদের এই হাতের যে তালুটা, এই জায়গাটা কি আছে, এই জায়গাটা সমতল, কিন্তু যখন আমি এই জায়গাটার থেকে, দেখো এই জায়গাটা থেকে যখন নিচের দিকে নামতে যাব তখনই কি হবে, ঢালের এই জায়গাটা সমতল থেকে আমাকে ঢালু জায়গায় যেতে হবে, তাহলে সমতল থেকে ঢালু জায়গায় যেতে হলে আমার কি হবে, ঢালের পরিবর্তন হবে, ফলে এখানে এসে আমার কি হবে, একটা ফাঁকের সৃষ্টি হবে। ঠিক আছে, একটা ফাটল দেখা যাবে এখানে কতগুলো, তাকে বলে ক্রেভাস। এবার জানলাম আমরা হিমবাহ সম্বন্ধে কিছু কিছু জিনিস। এবার জানবো যে হিমবাহের ক্ষয়কার্যের প্রক্রিয়া। নদী যেমন বিভিন্ন পদ্ধতিতে ক্ষয়কার্য সাধন করে, ঠিক একইভাবে হিমবাহ দুটো প্রক্রিয়া ক্ষয়কার্য সাধন করে। ফার্স্ট দেখো উৎপাটন, আর সেকেন্ড হলো অবঘর্ষ। এবার উৎপাটন জিনিসটা কি, উৎপাটন বা প্লাকিং। আমরা বলতে পারি প্লাকিং শুনলেই বোঝা যায় ব্যাপারটা যে কোনো কিছু উঠে আসা, ঠিক আছে, বা তুলে নিয়ে আসা। দেখো হিমবাহ যখন তার প্রবাহপথে প্রবাহিত হতে থাকে তখন কোনো কোনো সময় কি হয়, হিমবাহের যে প্রবাহটা থাকে সেটার থেকে অনেক সময় সেটা কিছু অংশ গলে জল হয়ে যায়, আর জল হয়ে গেলে আবার যখন সেটা পর্বত গাত্রে প্রবেশ করে, কোনো পর্বতের মধ্যে প্রবেশ করে, সেই জলটা আবার কি হয়, বরফে পরিণত হয়। আর কি হবে, যখনই বরফে পরিণত হবে তখন সেটা আয়তনে বাড়বে, আর আয়তনে বাড়লে কি হবে, তার জায়গাটা বেশি লাগবে, তার ফলে কি হয়, সেখান থেকে মনে হয় শিলাখণ্ডগুলো চাপ দিতে থাকে, চাপ দেওয়ার ফলে সেখানে যে শিলাখণ্ডগুলো থেকে শিলাগুলো আস্তে আস্তে খুলে বেরিয়ে আসে, এটাকে বলা হয় উৎপাটন বা প্লাকিং। ঠিক আছে, এই জায়গাটা দেখো তাহলে বুঝতে পারবে, শিলাখণ্ডগুলো মনে হয় খুলে খুলে চলে আসছে শিলার থেকে, মূল শিলার থেকে, আমার মূল শিলার থেকে শিলাগুলো খুলে চলে আসছে, যাকে আমি উৎপাটন বা প্লাকিং বলি। এবার আমি পড়বো অবঘর্ষ কি। এই যে হিমবাহ প্রবাহিত হচ্ছে, ক্ষয়কার্য করছে, ক্ষয়কার্যের সময় কি তার সাথে যে বিভিন্ন বহন করার পদার্থগুলো আছে, বিভিন্ন বাহিত পদার্থ, সেগুলোকে সে নিয়ে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, হিমবাহের সঙ্গে বাহিত পদার্থগুলো নিয়ে যাওয়ার ফলে হিমবাহের উপত্যকা এবং তলদেশ উভয় কি হচ্ছে, ক্ষয়প্রাপ্ত হচ্ছে, উভয় ক্ষয়প্রাপ্ত হচ্ছে। তার ফলে একদিকে দেখো মসৃণ, আরেকদিকে এই এবড়ো খেবড়ো বা খুলে আসা ভূমিরূপ আমাদের অবঘর্ষ ও উৎপাটন। ঠিক আছে, তাহলে অবঘর্ষটা আমি বলতে পারি
যে যখন উৎপাদিত শিলাখণ্ডগুলো হিমবাহ বহন করে নিয়ে আসে, তখন হিমবাহের তলদেশে থাকা যে প্রস্তরখণ্ড, নুড়ি, কাকর, বালি, সেগুলি কি করে উপত্যকার তলদেশকে এবং হিমবাহের উপত্যকাকে কি করতে থাকে, ক্ষয় করতে করতে এগিয়ে চলে। এর ফলে তলদেশ ও পার্শ্বদেশ যেমন একদিকে মসৃণ হয়, অন্যদিকে কি হয়, শিলাখণ্ডগুলি ক্ষয় হতে থাকে। এটাই আমার অবঘর্ষ প্রক্রিয়া। এটা অনেকটা রসের মতানে ভূমিরূপ পড়বো আমরা, ওই ভূমিরূপটার মতো। তাহলে আমি উৎপাটন আর অবঘর্ষ এই দুটো জিনিস হয়ে গেল আমাদের। উৎপাটন জিনিসটা কি আর অবঘর্ষ জিনিসটা কি, এ দুটো হচ্ছে হিমবাহের ক্ষয়ের প্রক্রিয়া। এবার আমরা জানবো হিমবাহের ক্ষয়ের ফলে কি কি ভূমিরূপ তৈরি হয়। দেখো, হিমবাহের ক্ষয়কার্যের ফলে বিভিন্ন ভূমিরূপ গঠিত হয়। তার মধ্যে আমরা প্রথম জানবো সার্ক। সার্ক জিনিসটা কি? হিমবাহ যখন প্রবাহিত হয় পর্বতের উপর দিয়ে বা পর্বত গাত্র দিয়ে, তখন কি করে, আমি বললাম যে হিমবাহ অবঘর্ষ আর উৎপাটন প্রক্রিয়া কি করে, ক্ষয়কার্য করে। তা হিমবাহ অবঘর্ষ উৎপাটন প্রক্রিয়ায় ক্ষয়কার্য করতে করতে যখন পর্বতের উপর থেকে নিচের দিকে নামতে থাকে, তখন অনেক সময় কি হয়, অনেকটা হাতলযুক্ত ডেক চেয়ারের মতো অবতল আকৃতির একটা ভূমিরূপ সৃষ্টি করে, যাকে আমরা বলতে পারি কড়ি। হাতলযুক্ত ডেক চেয়ারের মতো বা আরাম কেদারার ন্যায় একটা অবতল ভূমিরূপের সৃষ্টি করে, যাকে আমরা বলি কড়ি। ওকে, এই কড়ি বা সার্ককে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে জানা হয়। যেমন ইংল্যান্ডে আমরা বলি কড়ি, ফ্রান্সে বলি সার্ক, ওয়েলেসলি বলি কুম, এরকম একক স্থানে একটা নামে পরিচিত এই সার্ক। এইবার দেখো এরিটি জিনিসটা কি। এরিটি কি, যখন অনেকগুলো কড়ি সৃষ্টি হলো, তো কড়ি সৃষ্টি হলো, এই কড়িগুলো দিয়ে কি হয়, কড়িগুলো বিপরীত দিক থেকে বিভিন্ন কড়ি সৃষ্টি হলো, তখন কি হয়, এগোতে এগোতে কড়িগুলো মস্তক দিক বরাবর এগোতে এগোতে মাঝখানের যে একটা জলবিভাজিকা থাকে সেটা ক্রমশ সংকীর্ণ হতে হতে কি হয়, সংকীর্ণ হয়ে একটা ভূমিরূপের সৃষ্টি করে, যাকে আমরা বলতে পারি কি এরিটি। তাহলে আমি জানবো এবার পিরামিড চূড়া। দেখো, এখন বিপরীত দিক থেকে বিভিন্ন কড়ি, এরিটি যখন আসলো বিপরীত দিক থেকে বিভিন্ন এরিটি আসতে থাকলো। এই কড়ি সৃষ্টির পর যে আমার এরিটি সৃষ্টি হলো, এরিটির পরে কি হলো, বিপরীত দিক থেকে যখন একটা এরিটি আসতে থাকলো, তখন এগুলোর মানে উপত্যকার উপরের অংশ বা এগুলোর যে ওপরের যে তল বলতে পারো, সেটা অনেকটা কিসের মতো, চূড়োর মতো দেখতে হয়, যাকে বলা হয় পিরামিড চূড়া। নেক্সট আমার রয়েছে ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রোণী। দেখো, হিমবাহ সৃষ্ট, সোজা কথা বলতে গেলে আমি বলতে পারি এক কথায় যে হিমবাহ সৃষ্ট উপত্যকাগুলোকে আমরা বলি হিমদ্রোণী। ঠিক আছে, হিমবাহ সৃষ্ট উপত্যকাগুলোকে আমরা বলি হিমদ্রোণী। দেখো, হিমবাহ যখন কোনো পার্বত্য অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়, তখন কি হয়, যে হিমবাহ যে অঞ্চলটার উপর বা যে খাদ বরাবর প্রবাহিত হয়, সেখানে কি হয়, পার্শ্বক্ষয় আর নিম্নক্ষয় দুটোই সমানভাবে চলতে থাকে, যার ফলে কি হয়, অনেকটা উপত্যকার আকৃতি অনেকটা ক্ষয় হতে হতে ইংরেজি ইউ অক্ষরের মতো দেখতে হয়। তাই একে আমরা কি বলি, ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রোণী। আর কি হয়, যখন এই প্রবাহিত হচ্ছে পার্বত্য উপত্যকার মধ্য দিয়ে হিমবাহ যখন প্রবাহিত হচ্ছে, তখন পার্শ্বক্ষয় নিম্নক্ষয় হওয়ায় তো ইউ আকৃতির উপত্যকা সৃষ্টি হলো। তার ফলে আরেকটা কারণ দেখো, অসম ক্ষয়কার্যটা কি হচ্ছে, ক্ষয়কার্য হচ্ছে পার্শ্বক্ষয় নিম্নক্ষয়, কিন্তু সমানভাবে হচ্ছে না, কোথাও বেশি হচ্ছে কোথাও কম হচ্ছে। সমানভাবে না হওয়ার জন্য কি হয়, উপত্যকায় অনেকটা ধাপ বা সিঁড়ি সৃষ্টি করে। দেখো, একটা সিঁড়ির মতো ধাপে ধাপে নেমে আসবে, ধাপ বা সিঁড়ি সৃষ্টি করে, যাকে আমরা কি বলতে পারি, হিমশিড়ি বা হিমসোপান। হিমশিড়ি বা হিমসোপান। আর অনেক সময় কি হয়, এই যে হিমশিড়ি বা হিমসোপানগুলোতে হিমবাহ বলে যখন জল হয়, তখন এই যে সিঁড়িগুলোতে যদি জল জমে, তাহলে একটা হ্রদের মতো সৃষ্টি করে, হ্রদের আকৃতি বিশিষ্ট ভূমিরূপ। তখন তাকে আমরা বলতে পারি কি প্যাটার্নস্টার হ্রদ। যদি এখানে কোনো হ্রদের সৃষ্টি হয়, তখন আমরা কি তাকে বলতে পারি, প্যাটার্নস্টার হ্রদ। নেক্সট আমার দেখো ঝুলন্ত উপত্যকা। বোঝাই যাচ্ছে কোনো কিছু, কোনো একটা জিনিসের উপর ঝুলে আছে, যার ফলে এরকম নাম হয়েছে। এবার দেখো, আমরা জানি যে একটা প্রধান নদীর সাথে অনেক ছোট ছোট নদী এসে মিলিত হয়, যাকে আমরা উপনদী বলি।
ঠিক একইভাবে কি হয়, একটা প্রধান হিমবাহ যখন কোনো একটা পার্বত্য উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আসছে, তখন কি হয়, অনেক ছোট ছোট হিমবাহ ওই প্রধান হিমবাহটার সাথে মিলিত হচ্ছে। কিন্তু দেখো, প্রধান হিমবাহের কি আকার আয়তন সবই বেশি, কিন্তু অপ্রধান বা যেটাকে আমরা উপহিমবাহ বলি, সেটা প্রধান হিমবাহের তুলনায় সেটার আয়তনই বলো বা গভীরতাই বলো অনেকটা কি কম। তার ফলে কি হয়, যখন হিমবাহ অনেক সময় কি হয়, সরে যাওয়ার পরে বা গলে যাওয়ার পরে দূর থেকে দেখলে কি মনে হয় যে প্রধান হিমবাহের উপত্যকার ওপর অপ্রধান হিমবাহ বা উপহিমবাহের উপত্যকাগুলো ঝুলন্ত অবস্থায় রয়েছে বা ঝুলছে, যার জন্য আমরা একে বলি ঝুলন্ত উপত্যকা। দেখো, মনে হচ্ছে উপত্যকাগুলো কি ঝুলছে, দূর থেকে দেখলে মনে হবে কি ঝুলছে। এই যে প্রধান হিমবাহ, তার সাথে এই যে ছোট হিমবাহগুলো যে যোগ হলো, এগুলোকে দূর থেকে দেখলে মনে হবে যে উপত্যকার মধ্যে এগুলো ঝুলন্ত অবস্থায় রয়েছে। আর এখানে কি হয়, জলপ্রপাতেরও সৃষ্টি হয়। এখন জানবো রসেমতানি ভূমিরূপটা ঠিক কেমন। দেখো, হিমবাহ যখন প্রবাহিত হয়, আমরা জানি হিমবাহ প্রবাহ পথে যদি কোনো শিলাখণ্ড থাকে, হিমবাহের প্রবাহ পথে যদি কোনো বড় শিলাখণ্ড থাকে, ঠিক আছে, তাহলে সেই শিলাখণ্ডটি কি হয়, হিমবাহের প্রবাহের দিকটি, হিমবাহ মানে যে দিকে প্রবাহিত হচ্ছে, এই দিক থেকে আমার এদিকে হিমবাহ প্রবাহিত হচ্ছে, তো সেই দিকটা কি হয়, আমার অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়ের ফলে মসৃণ হয়। কিন্তু তার বিপরীত দিকে কি হয়, দেখো, উৎপাটন প্রক্রিয়া ক্ষয় চলছে বিপরীত দিকে। হিমবাহ যেদিকে প্রবাহিত হচ্ছে ঠিক তার উল্টো দিকে বা বিপরীত দিকে এখানে উৎপাটন প্রক্রিয়া ক্ষয় কার্য চলছে, যার ফলে এই জায়গাটা কি হয়, এবড়োখেবড়ো হয়। এবড়োখেবড়ো এক প্রকার ভূমিরূপের তৈরি করে। সহজ কথা আমরা বলতে পারি, হিমবাহ প্রবাহের পথে যদি কোনো কঠিন শিলাখণ্ড অবস্থান করে, তাহলে অবঘর্ষ প্রক্রিয়ায় হিমবাহের প্রবাহের দিকটি মসৃণ এবং তার বিপরীত দিকটি উৎপাটন প্রক্রিয়া ক্ষয়ের ফলে যে এবড়োখেবড়ো ভূমিরূপের সৃষ্টি করে, তাকে আমরা বলতে পারি রসেমতানি। নেক্সট আমরা চলে যাব ক্র্যাক ও টেল। দেখো, হিমবাহ তো প্রবাহিত হচ্ছে, হিমবাহ প্রবাহের পথে কোনো কঠিন শিলাখণ্ড অবস্থান করছে, কঠিন বড় কোনো পাথর অবস্থান করছে, কিন্তু তার পেছনে কি অবস্থান করছে, কোমল শিলা। সামনে কোনো কঠিন শিলা অবস্থান করছে, ঠিক তার পেছনে অবস্থান করছে কোমল শিলা। তাহলে কি করবে হিমবাহ, কি করবে, কোমল শিলাকে সহজে ক্ষয় করতে যাবে, আর কঠিন শিলাটাকে অতটা ক্ষয় করতে পারবে না। কিন্তু কঠিন শিলা কি করে, নিজে সামনে ঢিবির মতো দাঁড়িয়ে থাকে, ঠিক আছে, ঢিবির মতো দাঁড়িয়ে থাকে, ক্ষয় প্রতিরোধ করে। মানে পেছনের যে কোমল শিলাটা আছে, পেছনে যে আমার কোমল শিলা আছে, সেই কোমল শিলাকে এই কঠিন শিলা কি করে, ক্ষয়ের হাত থেকে বাঁচিয়ে দেয়, যার ফলে সেই কঠিন শিলাগুলো দেখতে অনেকটা লেজের মতো আকৃতি বিশিষ্ট হয়, লেজ বিশিষ্ট হয়, যাকে বলা হয় টেল। আর যে সামনে যে কঠিন শিলা উঁচু টিলার মতো বা ঢিবির মতো অবস্থান করে, তাকে বলতে পারি আমরা ক্র্যাক ও টেল। নেক্সট দেখো, ফিওর্ড কি। দেখো, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে অনেক সময় কি হয়, হিমবাহের ক্ষয়কার্যের মাধ্যমে উপত্যকা সৃষ্টি হয়ে যায়। সেই উপত্যকাগুলি অনেক সময় কি হয়, যে ওই উপত্যকাগুলি সমুদ্র পৃষ্ঠের চেয়ে ওই উপত্যকাগুলি অনেক সময় নিচুতে অবস্থান করে। আর যখন এগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে নিচুতে অবস্থান করে, তখন কি হয়, যখন বরফমুক্ত হয়ে যায়, তখন সেই বরফমুক্ত হওয়ার পর সেগুলি জলে ভরে যায়। আর যখনই জলে ভরে যায়, তখনই যে জলমগ্ন যে জায়গাটা আছে বা উপত্যকাটা আছে, তখন তাকে আমরা বলতে পারি ফিয়র্ড। আর ছোট ছোট অনেকগুলো ফিয়র্ডকে একসঙ্গে আমরা বলতে পারি ফিয়ার্ড। আর নরওয়েকে দ্য ল্যান্ডস অফ ফিয়র্ড বলা হয়, কারণ নরওয়েতে অনেক ফিয়র্ডের সমাবেশ দেখা যায়। এতক্ষণ আমরা কি জানলাম, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত বিভিন্ন ভূমিরূপ। আমার শেষ হয়ে গেল ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এবার আমাদের জানতে হবে হিমবাহের সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপগুলো কি কি। দেখো, হিমবাহের সঞ্চয়ের ফলে যে ভূমিরূপগুলো আছে, সেগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করে আলোচনা করব। একটা হলো পর্বতের উপরিভাগে, মানে পর্বতের উপরিভাগে হিমবাহ সঞ্চয় করে কি কি ভূমিরূপ তৈরি করে। আরেকটা হলো পর্বত পাদদেশে, মানে পর্বতের নিচে হিমবাহবাহিত নুড়ি প্রস্তরখণ্ড যা আছে তা সঞ্চিত হয়ে কি কি ভূমিরূপ তৈরি করে। এই দুটো ভাগে ভাগে আমরা জানবো। দেখো, পর্বতের উপরিভাগে সঞ্চয়জাত ভূমিরূপের মধ্যে যেটা উল্লেখযোগ্য, সেটা হচ্ছে আমার গ্রাবরেখা জিনিসটা কি এখন আমার জানতে হবে।
দেখো, পার্বত্য উপত্যকার মধ্য দিয়ে যখন কোনো একটা হিমবাহ প্রবাহিত হচ্ছে, তখন কি হচ্ছে, হিমবাহের তলদেশ পার্শ্বদেশ উভয় কি হচ্ছে, ক্ষয়প্রাপ্ত হচ্ছে। শুধু যে ক্ষয়প্রাপ্ত হচ্ছে তা না, যে ক্ষয়প্রাপ্ত হওয়ার ফলে যে শিলাখণ্ড, নুড়ি যাই বলো, সেগুলো কি হচ্ছে, হিমবাহের সঙ্গে বাহিত হচ্ছে। বাহিত হয়ে গিয়ে কি হচ্ছে, যে পর্বতের পাদদেশেই বলো আর পর্বতের উপরিভাগেই বলো, যে কোনো একটা জায়গায় কি হচ্ছে, সঞ্চিত হচ্ছে। না, পর্বতের পাদদেশ হবে না, কারণ পর্বতের পাদদেশ আমার গ্রাবরেখা নয়। তাহলে আমি কি বলতে পারি, পর্বতের উপরিভাগে বা পর্বত উপত্যকার মধ্যে কোথাও সঞ্চিত হয়ে যে ভূমিরূপের তৈরি করে, তাকে আমরা বলতে পারি গ্রাবরেখা। তাহলে এক কথায় বলতে গেলে বলতে পারি যে পার্বত্য উপত্যকা দিয়ে হিমবাহ প্রবাহিত হওয়ার সময় তার তলদেশ এবং তার পার্শ্বদেশ উভয়ই ক্ষয়প্রাপ্ত হতে থাকে, এবং ক্ষয়প্রাপ্ত পদার্থগুলি যখন কি হয়, বিভিন্ন উপত্যকার বিভিন্ন অংশে সঞ্চিত হতে থাকে, তখন তাকে আমরা বলি গ্রাবরেখা। এবার আবার গ্রাবরেখারও বিভিন্ন ভাগ রয়েছে। দেখো, একটাকে পার্শ্ব গ্রাবরেখা বলা হয়, আরেকটাকে বলা হয় মধ্য গ্রাবরেখা, ভূমি গ্রাবরেখা, প্রান্ত গ্রাবরেখা, এছাড়াও অন্যান্য অনেক গ্রাবরেখা আছে, যেমন অবিন্যস্ত গ্রাবরেখা, বলয়ধর্মী গ্রাবরেখা, রোজেন গ্রাবরেখা। ঠিক আছে, আমরা এগুলো অবস্থানের ভিত্তিতে জানবো এই গ্রাবরেখাগুলো কি। দেখো, হিমবাহ প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। এই হিমবাহ প্রবাহের দুই পাশে যখন ক্ষয়জাত পদার্থগুলো সঞ্চিত হয়ে কোনো একটা গ্রাবরেখা সৃষ্টি করবে, মানে হিমবাহের উভয় পাশে ক্ষয়জাত পদার্থগুলি সঞ্চিত হয়ে যে ভূমিরূপে সৃষ্টি করবে, তাকে আমরা বলবো পার্শ্ব গ্রাবরেখা। কেমন, পার্শ্ব গ্রাবরেখা। এবার মধ্য গ্রাবরেখাকেই দেখো, দুটো হিমবাহ দুদিক থেকে প্রবাহিত হচ্ছে, তাদের যে মিলন স্থল, সেখানে যদি কোনো সঞ্চিত পদার্থ থেকে থাকে, তাহলে সেখানে যে গ্রাবরেখা তৈরি হয় তাকে আমরা বলতে পারি মধ্য গ্রাবরেখা। এইবার আমি যাব ভূমি গ্রাবরেখা কি। দেখো, অনেক সময় কি হয়, হিমবাহের নিচেও কোনো মানে ক্ষয়জাত পদার্থ সঞ্চিত হয়ে গ্রাবরেখা তৈরি করে, সেটা আমরা তাকে বলতে পারি আমরা ভূমি গ্রাবরেখা, মানে হিমবাহের তলদেশে যেটা থাকে সেটা আমরা বলতে পারি ভূমি গ্রাবরেখা। নেক্সট, প্রান্ত গ্রাবরেখা কি, মানে একদম হিমবাহের শেষ ভাগে, একদম হিমবাহটা চলার গতিপথের একদম শেষ ভাগে এসে যে গ্রাবরেখা তৈরি হলো, তাকে আমরা বলি প্রান্ত গ্রাবরেখা। এবার দেখো, ফার্স্ট আরেকবার জেনে নাও পার্শ্ব গ্রাবরেখা কি। কোনো হিমবাহ প্রবাহের দুই পাশে বা উভয় পাশে যে গ্রাবরেখার সৃষ্টি হয় তাকে আমরা বলি পার্শ্ব গ্রাবরেখা, আর দুটি হিমবাহের মিলন স্থলে যে গ্রাবরেখা সৃষ্টি হয় তাকে বলি আমরা মধ্য গ্রাবরেখা, আর কোনো হিমবাহের শেষ ভাগে যে গ্রাবরেখা সঞ্চিত হয় তাকে আমরা বলি প্রান্ত গ্রাবরেখা, আর কোনো গ্রাবরেখা যখন হিমবাহের তলদেশে সৃষ্টি হয় তখন তাকে আমরা বলি ভূমি গ্রাবরেখা। এবার আমরা জানবো পর্বত পাদদেশে কি কি ভূমিরূপের সৃষ্টি হয়। দেখো, হিমবাহ কি করছে, পর্বতের উপর থেকে বা পার্বত্য উপত্যকার মধ্য দিয়ে বিভিন্ন ক্ষয়জাত পদার্থ কি করছে, আস্তে আস্তে বহন করে কি করছে, পর্বতের পাদদেশে নিয়ে চলে আসছে। ওই যে হিমবাহের ক্ষয়কার্যের দ্বারা বিভিন্ন যে নুড়ি, কাকড়, বালি যে ক্ষয় করে নিয়ে আসছে, সেগুলো কি করছে, হিমবাহের পাদদেশে এক জায়গায় যে কোনো স্থানে সঞ্চিত করে বা সঞ্চয়ের মাধ্যমে বিভিন্ন ভূমিরূপ করে তোলে। কিন্তু এই যে ভূমিরূপটা গড়ে হচ্ছে, এটা তো পর্বতের পাদদেশে, তাই তো। তার ফলে হিমবাহের সাথে সাথে হিমবাহ গলা যে হিমবাহ গলা যে জল, সেই জলেরও কিন্তু অন্যতম কি ভূমিকা থাকতে পারে। তাই আমরা বলতে পারি যে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এই ভূমিরূপগুলো কি কি দেখো, বহির্বিধৌত সমভূমি। কি হয় বহির্বিধৌত সমভূমিটা কি, হিমবাহের একদম শেষ প্রান্তে বরফ গলা জল কি হয়, বরফ গলা জলপ্রবাহের মাধ্যমে হিমবাহ বাহিত বিভিন্ন প্রস্তরখণ্ড, নুড়ি, কাকড়, বালি প্রভৃতি সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি করে বা সমতল ভূমি সৃষ্টি করে, তাকে বলা হয় বহির্বিধৌত সমভূমি। দেখো, হিমবাহের শেষ প্রান্তে হিমবাহ ও বরফ গলা জলপ্রবাহের মাধ্যমে বিভিন্ন নুড়ি, কাকড়, বালি সঞ্চিত হয়ে যে সমতল ভূমির সৃষ্টি করে, তাকে আমরা বলতে পারি বহির্বিধৌত সমভূমি। এই যে জায়গাটা, এটাকে আমরা বলতে পারি একটা বহির্বিধৌত সমভূমি। নেক্সট আমার হচ্ছে ড্রামলিন। ড্রামলিন জিনিসটা কি, দেখো
ড্রামলিন বহির্বিধৌত সমভূমির কাছে হতে পারে বা তার থেকে কি একটু দূরেও হতে পারে। অনেক সময় কি হয় দেখা যায় যে পর্বতের মধ্যে দিয়ে পর্বত উপত্যকা দিয়ে নামার সময় হিমবাহী বিভিন্ন যে নুড়ি কাকড় বালিগুলো নিয়ে আসছে বহন করে, সেগুলি পর্বত পাদদেশে বা বহির্বিধৌত সমভূমির আশেপাশে কোনো একটা স্থানে সঞ্চিত হতে হতে সেটার আকৃতি অনেকটা আস্তে আস্তে কি হয়ে যায়, উল্টানো কি নৌকোর মতো, বা অনেকটা কিসের মতো হয়ে যায়, চামচের মতো, বা অনেকটা কিসের মতো হয়ে যায়, ডিম ভর্তি ঝুড়ির মতো, যাকে আমরা বলতে পারি ড্রামলিন। তাহলে আমরা বলতে পারি যে পর্বতের পাদদেশে হিমবাহ বাহিত এবং জলপ্রবাহের মাধ্যমে আগত বিভিন্ন নুড়ি কাকড় বালি প্রভৃতি সঞ্চিত হয়ে যে উল্টানো নৌকোর মতো বা চামচের মতো বা ডিম ভর্তি ঝুড়ির মতো ভূমিরূপে সৃষ্টি করে তাকে ড্রামলিন বলা হয়। আর ড্রামলিনগুলোকে দূর থেকে দেখতে ডিম ভর্তি ঝুড়ির মতো, তাই একে বলা হয় এগ অফ বাস্কেট টোপোগ্রাফি। ড্রামলিনগুলোকে অনেক সময় দূর থেকে দেখতে অনেকটা মনে হয় কি ডিম ভর্তি ঝুড়ি, তাই ড্রামলিনকে বলা হয় বাস্কেট অফ এগ টোপোগ্রাফি। নেক্সট আমি চলে যাব কাটল। কাটল কি, দেখো যে আমার এই যে বললাম প্রথমেই বহির্বিধৌত সমভূমি, অনেক সময় কি হয় বহির্বিধৌত সমভূমিতে অনেক সময় বড় বড় কোনো কি মানে বড় বড় কোনো বরফের চাই বা টুকরো কি হয় অবক্ষেপের মধ্যে চাপা পড়ে যায়। অবক্ষেপের মধ্যে কোনো বড় বড় চাই বা পাথরের টুকরো বা বরফের টুকরো চাপা পড়ে যায়। পরে কি হয় যে যখন এগুলো উন্মুক্ত হয় বা এগুলোতে কি হয় জল জমে যায়, বা যখন এগুলো থেকে হিমবাহ অপসারিত হয় তখন কি হয় এখানে বড় বড় গর্তের সৃষ্টি হয়, যাকে বলা হয় ক্যাটল। আর কেটেলে যদি জল জমে হ্রদের সৃষ্টি হয় তখন তাকে আমরা বলি কি ক্যাটল হ্রদ। তাহলে আমরা এক কথায় বলতে পারি যখন বিরাট কোনো বরফের চাই বা ছোট কোনো বরফের চাই কোনো অবক্ষেপের মধ্যে চাপা পড়ে যায় আর পরে বরফ গলে গেলে সেইখানে বড় বড় গর্তের সৃষ্টি হয়, তাকে বলা হয় ক্যাটল। আর ক্যাটলে যদি জল জমে হ্রদের সৃষ্টি হয় তাকে আমরা কি বলি ক্যাটল হ্রদ, তখন তাকে আমরা কি বলবো ক্যাটল হ্রদ। এসকার্ট, দেখো পর্বত পাদদেশে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সঞ্চিত আরেকটি উল্লেখযোগ্য ভূমিরূপ হলো এসকার্ট। দেখো কি হয় যে হিমবাহ কি করে পর্বত উপত্যকা পর্বত থেকে বিভিন্ন ক্ষয়জাত পদার্থ বহন করে নিয়ে আসে, আর সেই বাহিত পদার্থগুলো পর্বতের পাদদেশে জলস্রোতের মাধ্যমে পরিবাহিত হয়। পরিবাহিত হয়ে আঁকাবাঁকা শৈলশিরার ন্যায় যে ভূমিরূপ তৈরি করে তাকে বলা হয় এসকার্ট। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি পর্বত পাদদেশে হিমবাহের সঙ্গে বাহিত নুড়ি কাকড় বালি প্রভৃতি জলস্রোতের মাধ্যমে পরিবাহিত হয়ে আঁকাবাঁকা শৈলশিরার ন্যায় যে ভূমিরূপের তৈরি হয় বা সৃষ্টি করে তাকে বলা হয় এসকার্ট। ঠিক আছে, এগুলোর কি দৈর্ঘ্য, এগুলোর দৈর্ঘ্য কয়েক কিলোমিটার হলেও উচ্চতা মাত্র গড়ে কত থেকে কত হয় 3 থেকে 5 মিটার পর্যন্ত হয়। দেখো কেম, হিমবাহের শেষ প্রান্তে যদি কোনো জলাভূমি বা হ্রদ থাকে তাহলে সেই ধরো হিমবাহের শেষ প্রান্তে এটা একটা জলাভূমি বা হ্রদ, সেই জলাভূমি বা হ্রদের মধ্যে হিমবাহ বাহিত বিভিন্ন প্রস্তরখণ্ড নুড়ি কাকড় বালি প্রভৃতি জমা হতে হতে অনেকটা ত্রিকোণাকার ভূমিরূপে তৈরি করে। এই ত্রিকোণাকার ভূমিরূপকে বলা হয় কেম। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে হিমবাহের শেষ প্রান্তে যদি কোনো হ্রদ বা জলাভূমি থাকে তাহলে সেখানে হিমবাহ বাহিত বিভিন্ন প্রকার নুড়ি বালি কাকড় সঞ্চিত হয়ে ক্রমশ ত্রিকোণাকার ভূমিরূপ গঠন করে, সেই ত্রিকোণাকার ভূমিরূপকে বলা হয় কেম। আর কেমগুলো অনেক সময় কি হয় ধাপে ধাপে গড়ে ওঠে, এই কেমগুলো অনেক সময় ধাপে ধাপে তৈরি হয়, একে বলা হয় কেম মঞ্চ বা কেম সোপান। নেক্সট আমি চলে যাব নব। নব, নব কি, অনেক সময় হিমবাহ প্রবাহ জলের দ্বারা বা হিমবাহ বাহিত জলপ্রবাহের দ্বারা কি হয় প্রান্তগ্রাবরেখার মাঝে নুড়ি কাকড় বালি প্রভৃতি কি সঞ্চিত হয়ে অনেকটা কি ঢিবির মতো ভূমিরূপের সৃষ্টি করে, অনেকটা ঢিবির মতো গড়ে ওঠে, যাকে বলা হয় নব। তাহলে আমরা সহজ কথায় বলতে পারি হিমবাহ গলা জলপ্রবাহের দ্বারা প্রান্তগ্রাবরেখার মাঝে নুড়ি কাকড় বালি প্রভৃতি সঞ্চয় হতে হতে ঢিবির মতো উঁচু হয়ে যে ভূমিরূপের সৃষ্টি করে তাকে বলা হয় নব। ইউরোপের উত্তরাংশে এই নব আর ক্যাটল অনেক দেখা যায়, অনেকাংশে লক্ষ্য করা যায়।
তাহলে আজকে আমরা জানলাম হিমবাহ কি, হিমবাহের শ্রেণী বিভাগটা জানলাম, তারপরে হিমবাহের ক্ষয়কার্যের বিভিন্ন ধাপগুলো জানলাম, তারপরে জানলাম হিমবাহর সাথে রিলেটেড কিছু হিমশৈল, হিমরেখা এই বিষয়গুলো জানলাম, তারপরে জানলাম হিমবাহের ক্ষয়ের ফলে গঠিত ভূমিরূপ, অবশেষে জানলাম হিমবাহের সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপ, যেটা দুভাবে হয়, একটা হচ্ছে পর্বতের উপরিভাগে আর একটা পর্বত পাদদেশে। আর পর্বত পাদদেশে যে ভূমিরূপটা তোমরা ভালো করে মনে রাখবে, পর্বত পাদদেশে সঞ্চয়ের ফলে যে ভূমিরূপগুলো গঠিত হবে সেগুলোই হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ। তাহলে যে ব্যাপারগুলো তোমরা পড়লে সেগুলো বাড়িতে তোমরা ভালো করে কি করবে, বইয়ের থেকে নিয়ে নিবে, উদাহরণ, ছবি, আরও অন্যান্য কিছু যদি ভালো কিছু পাও বাড়ির থেকে অ্যাড করে নিয়ে এই সেটা পড়ে নিবে।